অন্তর্বর্তী সরকারে দায়িত্বে পুনর্বণ্টন, সাখাওয়াতের পরিবর্তে স্বরাষ্ট্রে জাহাঙ্গীর, ডাক টেলিযোগাযোগের সঙ্গে তথ্য নাহিদের, যুবক্রিয়ার সঙ্গে শ্রম কর্মসংস্থানে আসিফ। সংঘের মোহাম্মদপুরের সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে ৩ কোটি টাকা সহ বিদেশি মুদ্রা, প্রাইজ বন্ড উদ্ধার। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে থাকাকালে নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ। প্রাণচাঞ্চল্য ফিরছে চট্টগ্রামের খাতুনগঞ্জে, সরবরাহ বাড়ায় নতুন করে বাড়েনি কোনো পণ্যের দাম। আমদানি করা তেল, পেঁয়াজ, চিনি দরও নিম্নমুখী। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টার দফতর বন্টনের পাশাপাশি 8 উপদেষ্টার দফতর পুনর্বন্টন করা হয়েছে। এম সাখাওয়াত হোসেনের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদ ইসলামকে। যুব ক্রীড়ার সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 উপদেষ্টার দপ্তর বন্টনের পাশাপাশি 8 উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। এম সাখাওয়াত হোসেনের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদ ইসলামকে। যুব ও ক্রীড়ার সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। অধ্যাপক আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয় সামলাবেন। শুক্রবার শপথ নেওয়া উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয়, মোহাম্মদ ফাউজুল কবির খানকে দেয়া হয়েছে বিদ্যুৎ জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব, আর আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্তের, রিজওয়ানা হাসানকে পরিবেশের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর উপদেষ্টা ফারুকী আজম পেয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের জনগণের স্বার্থে ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু হিসেবে কাজ করে যাওয়ার কথা জানান নরেন্দ্র মোদী। বাংলাদেশে বসবাসরত হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার এক এক্সপোস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন পাওয়ার কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন বলে জানান মোদী। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের জনগণের স্বার্থে ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু হিসেবে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে ভারত। ডক্টর ইউনূস আশ্বস্ত করেছেন বাংলাদেশি হিন্দু জনগোষ্ঠী এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার। সংখ্যালঘুদের হামলা ও নির্যাতনের বিষয়ে অতিরঞ্জিতভাবে খবর প্রকাশ করা হয়েছে উল্লেখ করে বিষয়ে তৃণমূল থেকে সংবাদ সংগ্রহে মোদির কাছে আমন্ত্রণ জানান। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। শপথ নেয়ার পরপরই তাকে শুভেচ্ছা জানিয়ে এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। বাংলাদেশে ছাত্র আন্দোলনে গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 650 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। এর মধ্যে শিশুই রয়েছে অন্তত 32 জন।
শুক্রবার প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে আইন প্রয়োগকারী সংস্থা অতিরিক্ত বল প্রয়োগ করেছে। বিরোধী আন্দোলনে নিহতের তালিকা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে জাতিসংঘ জানালো, বাংলাদেশের ছাত্র আন্দোলনে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 650 জন নিহত হয়েছেন, যার মধ্যে 32 জনই শিশু। এছাড়াও হাজারো মানুষ আহত বলে উল্লেখ করা হয়েছে শুক্রবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে। জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন অন্তত 400 জন, আর 5 থেকে 6 আগস্টের মধ্যে মারা যান 250 জন। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। 10 পাতার ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা সহ বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বাংলাদেশে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সামনে একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। This is a pivotal moment for Bangladesh. The transition ahead presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law, to reform and revitalize the country's institutions, to heal long-standing divisions, and to promote fundamental freedoms. এর আগে জানানো হয়, শিগগিরই জাতিসংঘ ছাত্র আন্দোলনে হত্যার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, 4 মাস পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স। মিলেছে 28 বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা সহ স্বর্ণালংকার। চলছে গণনা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে 3 কোটি টাকা, বিদেশি মুদ্রা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় কয়েকজনের অস্বাভাবিক যাতায়াতে সন্দেহ করেন স্থানীয়রা। খবর পেয়ে ফ্ল্যাটটিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। ঢুকতেছে, সাদা গাড়ি নিয়ে আসতেছে, কেউ কেউ পাজারো নিয়ে আসতেছে, বিভিন্ন জায়গায় গাড়িগুলো রেখে ওনারা উপরে উঠছে। তখন ভাইদেরকে আর কি বের করে দিয়েছে। তারপরে যখন ভাই এসে আমাকে বললো যে এখানে একটা ইলিগাল অ্যাক্টিভিটি হতেছে, তুমি আর্মিদেরকে খবর করো। তখন আমি সাথে সাথে আর্মিদের শেরে বাংলা যে হটলাইন নাম্বার, সেখানে ফোন দিই। বাসার নিরাপত্তা কর্মী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ফ্ল্যাটটির মালিক। তিনি এখানে বসবাস না করলেও নিয়মিত যাতায়াত করতেন। হ্যাঁ, মাঝে মাঝে আসতো, একা আসতো, পারলে সাথে কেউ একজন থাকতো। পুলিশ জানিয়েছে, অভিযানে শাহ কামালের বাসা থেকে 3 কোটির চেয়ে বেশি টাকা, 10 লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা এবং প্রায় 74,000 টাকার প্রাইস বন্ড সহ কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শীর্ষ কর্তারা পদত্যাগ করায় প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়েছে। থমকে গেছে একাডেমিক কার্যক্রম। সরকার নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে সেশন জটের সংখ্যা শিক্ষার্থীরা। বিস্তারিত তারিফ রহমানের রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের সব ক্ষেত্রেই সংস্কার চলছে। গত 10 আগস্ট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একে একে পদত্যাগ করেন উপাচার্য, 2 উপ-উপাচার্য, প্রক্টোরিয়াল বডি, সব হলের প্রদক্ষ ও ছাত্র উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ে এখন কার্যত প্রশাসনিক শূন্যতা বিরাজ করছে। এমন অবস্থায় গত 7 আগস্ট বিশ্ববিদ্যালয়ের 552তম জৌলি সিন্ডিকেট সভায় গৃহীত সব সিদ্ধান্ত স্থগিত হয়ে গেছে। ওই সভায় আবেদনের ভিত্তিতে আবাসিক হলের আসন বরাদ্দ সহ 19 আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর কথা বলা হয়েছিল। পাশাপাশি 16 আগস্ট থেকে শাটল ট্রেন চালু ও 18 আগস্ট থেকে আবাসিক হল খুলে দেওয়ার কথাও জানানো হয়।
কিন্তু চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে স্থগিত হয়ে পড়েছে সব কার্যক্রম। প্রশাসন না এসে যদি আমাদের ক্লাস কার্যক্রম ফিরিয়ে না দেয় তাহলে হচ্ছে আমাদের যে আমরা সেশন জোটের ভিতরে পড়ব। এরই মধ্যে গত 14ই আগস্ট বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত স্থগিত করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানের স্বার্থে উদ্বুদ্ধ পরিস্থিতিতে আবাসিক হলসমূহে নতুনভাবে সিট বরাদ্দ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদেরকে আবাসিক হলে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে দেখা যায় রেজিস্ট্রার ও অ্যাকাউন্টস অফিস ছাড়া উপাচার্য উপ উপাচার্য সহ সব অফিস তালাবদ্ধ। এই মুহূর্তে কোনো উপাচার্য যদি না আসে, কোনো অভিভাবক যদি না আসে তো বিশ্ববিদ্যালয়ের ক্লাস খোলা তো বা হল খোলা তো সম্ভব না। নতুন যোগ্য প্রশাসন নিয়োগের মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় প্রাণ চাঞ্চল্য ফিরছে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। সরবরাহ বাড়ায় নতুন করে দাম বাড়েনি কোনো নিত্যপণ্যের, তবে বেচা কেনা কিছুটা কমেছে বলে জানান ব্যবসায়ীরা। প্রশাসনের পাশাপাশি বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরাও। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বিভিন্ন বন্দর ও মোকাম থেকে আসছে নিত্যপণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। শ্রমিকরাও ব্যস্ত পণ্য লোড আনলোডিংয়ের কাজে। দীর্ঘ অস্থিরতা কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরছে খাতুনগঞ্জে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় টানা বন্ধে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা ব্যবসায়ীদের। পর্যায়ক্রমে আরো স্বাভাবিক হলে আরো ব্যবসা বাণিজ্য আরো বৃদ্ধি পাবে। বুকিং দেয়া বেশ কিছু পণ্য এরই মধ্যে বাজারে এসেছে, ফলে তেল, চিনির মতো আমদানি ভোগ্যপণ্যের দাম পাইকারি পর্যায়ে কমতে শুরু করেছে। 142 টাকা এবারে লিটার পরে আর কি সয়াবিন খোলাটা সরবরাহ একদম প্রচুর, দাম প্রতিদিন 20 টাকা 30 টাকা প্রতি মনে কাটতেছে। এছাড়া বর্তমানে পাকিস্তান, তুরস্ক সহ বেশ কয়েকটি বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে বাংলাদেশ। ফলে সরবরাহ বেশি থাকায় দামও নিম্নমুখী নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির। এছাড়া কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে রসুন ও আদার দামও। স্থিতিশীল আছে ডালের দরও। পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 90 হতে 95 পর্যন্ত বিক্রি হচ্ছে। মটর ডাল বিক্রি হচ্ছে বর্তমানে 69 থেকে 70 টাকা। মসুর ডাল বিদেশিটা 100 থেকে 102 টাকা। চাকতাই খাতুনগঞ্জে প্রায় 5000 দোকান, আড়ত ও গুদামে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। এখানে সরবরাহ যেমন বাড়ছে তেমনি বাড়ছে বেচাকেনাও। এক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি নগদ অর্থ সংকট নিরসন, পাশাপাশি পুলিশি পাহারা বাড়ানো। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘদিন ভ্রমণ পিপাসুরা না আসায় থমকে গেছে পাহাড়ের পর্যটন শিল্প। বিভিন্ন ছাড় দিয়েও বান্দরবানে পর্যটকের দেখা মিলছে না। পাহাড়ের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশের চলমান পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ার আশায় ব্যবসায়ীরা। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এন.এ. জাকির। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পাহাড়কন্যা বান্দরবান। কোলাহল মুক্ত পরিবেশে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ছুটে আসেন শত শত পর্যটক। পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে পর্যটকরা চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়ান এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, নীলদিগন্ত, তমাতুঙ্গি সহ সবগুলো দর্শনীয় স্থান ভ্রমণ পিপাসুদের পদচারণায় থাকে মুখর। কিন্তু দীর্ঘদিন পাহাড়ের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চলমান দেশের পরিস্থিতির কারণে পর্যটক শূন্য হয়ে পড়ে পর্যটন সমৃদ্ধ জনপদটি। বিভিন্ন ছাড়েও দেখা মিলছে না পর্যটকের। হোটেল, মোটেল, রিসোর্ট, পরিবহন, রেস্টুরেন্ট সহ বিভিন্ন খাতে খা নীরবতা। কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। বান্দরবান জেলা তো হচ্ছে আমরা বেশিরভাগ নির্ভর করি হচ্ছে পর্যটকদের উপর। আর আমাদের বলার কোনো ভাষা নেই, আমরা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছি। এদিকে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানায় টুরিস্ট পুলিশ। পর্যটকদের আমরা পাশে আছি। আমাদের জেলা পুলিশও কাজ করতেছে, অন্যান্য বাহিনীও সেখানে কাজ করতেছে। জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 20,000-এর বেশি মানুষ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। প্রায় 4 মাস পর আবারও খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের 10টি দান বাক্স।
চলছে গণনার কাজ, মিলছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের গহনা। সকালে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর উপস্থিতিতে দান বাক্স থেকে পাওয়া বস্তা বস্তা টাকা নেওয়া হয় মসজিদের ৩য় তলায়। সেখানে গণনার কাজ করছেন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী। সাধারণত ৩ মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হয়, কিন্তু এবার নানা কারণে তা ১ মাস পিছিয়ে যায়। সবশেষ ২০ এপ্রিল ৭,৬৮,০০,০০০ টাকা পাওয়া যায় দান বাক্স থেকে। এবার এই সংখ্যা ছাড়িয়ে যাবে বলে আশা মসজিদ কর্তৃপক্ষের। সুউচ্চ মিনার ও ৩ গম্বুজ বিশিষ্ট ৩তলা পাগলা মসজিদটি শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকা অবস্থিত। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছে তার কাছে। নূর, মেঝেতে সারিবদ্ধভাবে বসা শত শত শিক্ষার্থী, সামনে টাকার পাহাড়। এটি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের চিরচেনা দৃশ্য, যেটি ৩ মাস পরপরই এমন দৃশ্য চোখে পড়ে যে শত শত শিক্ষার্থী বসে তা সারিবদ্ধভাবে বসে টাকা গণনা করছে। বরাবরের মতো সাধারণত প্রতি ৩ মাস পরপর পাগলা মসজিদের দান সিন্ধুকগুলা খোলা হয়। আজ সকাল 8:30টার দিকে 9টি দান সিন্ধুক খোলা হয়। মসজিদের নিচতলায় থাকা বিভিন্ন স্থানে থাকা 9টি দান সিন্ধুক খোলা হয় এবং টাকাগুলো বস্তায় ভর্তি করা হয় এবং এইসব দান সিন্ধুক থেকে 28 বস্তা টাকা পাওয়া যায়। আর এইসব বস্তা এই যে এইখানে মসজিদ কমপ্লেক্সের 2য় তলায় মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু হয়। এখন যেটি চলছে প্রায় 9টা থেকে একটানা গণনার কাজ চলছে এবং এই যে গণনা সেটি সারা দিন ভর চলবে। একদিকে শত শত শিক্ষার্থী টাকাগুলা ভাঁজ করছে, প্যাকেট করছে, অপরদিকে ব্যাংকের যে লোকজন টাকাগুলা প্যাকেট করে ব্যাংকের মেশিন দিয়ে টাকাগুলা গণনা করা হচ্ছে। এমনই কর্মযজ্ঞ এটি 3 মাস পর পরেই চোখে পড়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের এই দান বাক্সের টাকা। আমি যদি আপনাকে বলি গত 20 মার্চ সবশেষ এই মসজিদের দান বাক্সগুলো খোলা হয়েছিল এবং তখন 9টি দান বাক্স থেকে 7,78,67,537 টাকা পাওয়া গিয়েছিল। এবার প্রায় 4 মাস পর এই দান বাক্সগুলা খুলে 28 বস্তা টাকা পাওয়া যায় এবং টাকাগুলা গণনার কাজ চলছে। সকাল 8:30টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ঘাটাইল ক্যান্টনমেন্টের ঘাটাইল সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে টাকা গণনার কাজ শুরু হয় এবং টাকার গণনা চলবে আজকে রাত পর্যন্ত এবং গণনার কাজ শেষ হলে ঠিক জানা যাবে যে কত টাকা মসজিদে এই দান বাক্সগুলোতে পাওয়া গেল এবং এই টাকাগুলা মসজিদে ব্যাংকের হিসাবে পাঠানো হবে। তো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। কিশোরগঞ্জের পাগলা মসজিদে চলছে টাকা গণনার কাজ, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে পুনর্বণ্টন, সাখাওয়াতের পরিবর্তে স্বরাষ্ট্র জাহাঙ্গীর। ডাক টেলিযোগাযোগের সঙ্গে তথ্য নাহিদের, যুব ক্রিয়ার সঙ্গে শ্রম কর্মসংস্থানে আসিফ। এবং মোহাম্মদপুরের সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে 3 কোটি টাকা সহ বিদেশি মুদ্রা প্রাইজ বন্ড উদ্ধার। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে থাকাকালে নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।